হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হইতেছে বায়ারের পেমেন্ট। বিদেশ থেকে আমরা যে সাধারণত ফরেন কারেন্সি রেমিটেন্স আনি বা ফরেন কারেন্সি আমাদের বায়ার যে আমাদেরকে পেমেন্ট করে, সেই পেমেন্ট গুলা কি মেথডে হয় সেটা নিয়ে, এবং কোন মেথডে আসলে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে ইনসেনটিভ ক্লেম করতে পারবেন না সেটা নিয়ে। বেসিক্যালি আমরা সবাই জানি যে আমাদের এক্সপোর্ট তখনই হয়, বা আমরা যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করি বিদেশে, এক্সপোর্টের পরে ঠিক যেই ভ্যালু বা যেই ইনভয়েস পরিমাণ আমাদের এক্সপোর্ট হয়েছে, ঠিক সেই পরিমাণ ফরেন কারেন্সি আমাদের ব্যাংকে বিদেশ থেকে আনতে হয়। সাপোজ আপনি গতকালকে বা আজকে, ধরুন আমাদেরটা বলি, আজকে আমরা দাম্মামে একটা শিপমেন্ট করছি $2500, যেটার ইনভয়েস ভ্যালু ছিল, সরি 2500 কেজি, যেটা ইনভয়েসে পরিমাণ ছিল, ইএক্সপি পরিমাণ ছিল 2500 কেজি, এবং সেটা যখন কাস্টমসে গেছে, কাস্টমসে সেটার ইনভয়েস ভ্যালুটা আসছে হইতেছে মোটামুটি $5,000 থেকে $6,000। সো এখন বাংলাদেশ ব্যাংকে আমি যখন একটা ইএক্সপি ইস্যু করি, ওই ইএক্সপিটা ইস্যু করার পরে বাংলাদেশ ব্যাংকের কাছে আমি প্রায় ওই ইএক্সপির যেই পরিমাণ ডলারের বা যেই পরিমাণ কেজির আমি ইএক্সপি ইস্যু করছি, সেই পরিমাণ ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে আমি দেনা হয়ে গেছি ফরেন কারেন্সি অনুযায়ী। সাপোজ আপনি 2000 কেজি মাল সৌদি আরবে পাঠাইছেন, বর্তমানে $2.5 রেশিও হিসাবে মোটামুটি আপনি $6,000 বা $5,500 মতো আপনি ফরেন কারেন্সি রেশিও হিসাবে আপনি দেনা হয়ে গেছেন ব্যাংকের কাছে। সো আপনি যতক্ষণ না আপনার ইনভয়েস ভ্যালু অনুযায়ী সেই $6,000 বা $5,000 যতক্ষণ না আপনার ব্যাংকে আনবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংক আপনাকে শান্তি দিবে না। কারণ এটা আপনার দায়িত্ব, প্রধান দায়িত্ব, যে আপনি বাংলাদেশ থেকে যে যখন এক্সপোর্ট করবেন, ঠিক সেই পরিমাণ ডলার আপনার ব্যাংকে আসতে হবে। সো এরকম ভাবে আবার যখন আপনার ব্যাংকে অ্যাডভান্স পেমেন্ট করা হয়, অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রেও সেরকম, যে আপনার কন্ট্রাক্টের এগেইনস্টে অ্যাডভান্স যে পেমেন্ট করা হয়েছে সেটা বিদেশ থেকে করা হয়। সো এখন মেইন কথাতে আসি। রিসেন্টলি আমাদের নিয়াজ ভাই যে আছে, নিয়াজ ভাইয়ের জনতা ব্যাংকে নিয়াজ ভাইয়ের একটা টিটি আসছে কাতার থেকে, অ্যাডভান্স টিটি নিয়াজ ভাইয়ের একটা আসছে। সো যে ইস্যুটা হচ্ছে আমার সাথে শেয়ার করছে, সেই ইস্যুটা নিয়ে কথা বলি। যে নিয়াজ ভাইয়ের যে অ্যাডভান্স টিটিটা যেটা আসছে কাতার থেকে, সেই অ্যাডভান্স টিটিটা যখন ব্যাংকে গত বৃহস্পতিবারে আসছে, আসার পরে ব্যাংকের অথরিটি নিয়াজ ভাইয়ের ডাকাইছে, আমাদেরকে ডাকাইছে, আমিও গেছি। আমি ব্যাংকে যাইনি, আমি সুজন ভাইরে পাঠাইছি। তো টিটি আসার পরে ব্যাংকের অথরিটি বললো যে আপনার বায়ার যে টিটিটা পাঠাইছে এটার মধ্যে দুইটা প্রবলেম পাওয়া গেছে। এক নম্বর প্রবলেম হইতেছে যে আপনার বায়ার যেই ব্যাংক থেকে পেমেন্টটা করছে, তারা কোনো অরিজিনাল রেগুলার ব্যাংক থেকে করে নাই, তারা নরমালি পেমেন্টটা করছে একটা মানি এক্সচেঞ্জ থেকে। মানি এক্সচেঞ্জ থেকে যখন কোনো পেমেন্ট করা হয়, তখন সেই পেমেন্টের এগেইনস্টে বাংলাদেশ ব্যাংক কোনো ইনসেনটিভ ক্লেম করতে দেয় না। সেই পেমেন্টের এগেইনস্টে ইনসেনটিভ আপনি পাবেন না। এবং যখন আপনি এই পেমেন্টটা উইথড্র করবেন বা যখন আপনি পেমেন্টটা ক্যাশ করবেন, তখন আমরা আপনার পেমেন্টের মধ্যে টিটি স্লিপে লিখে দিব নো পিআরসি। দ্যাট মিনস পিআরসি যদি না হয় তবে ইনসেনটিভ হবে না। কারণ একটা ইনসেনটিভের ফাইলে সবচেয়ে মেইন যে ফর্মটা থাকে বা মেইন যে কাগজটা থাকে, সেটা হচ্ছে পিআরসি। পিআরসি যদি না হয় তবে ইনসেনটিভ হয় না। পিআরসি সবচেয়ে আগে বানাইতে হয়, এটা ব্যাংকের ভাষায় একটা কাগজ, পেপার। সো এটা শুনে আমরা যথারীতি অবাক হয়ে গেলাম। তো যে যদিও এটা আমার জানা ছিল, বাট অনেকে অবাক হয়েছে বা নিয়াজ ভাইও বুঝতে পারে নাই। তো এবং আরেকটা ভুল, প্রথম ভুল হইতেছে মানি এক্সচেঞ্জ থেকে টিটি করা হয়েছে, এই টিটির কোনো হবে না, ইনসেনটিভ হবে না। সেকেন্ড হইতেছে যে এই যে টিটির মধ্যে যে পারপোজ অফ ট্রানজাকশন বা রেমিটেন্স ইনফরমেশন, সেখানে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া হয় নাই, শুধু ইনভয়েস নাম্বার দেওয়া হয়েছে। এই দুইটা ভুলের কারণে তারা বৃহস্পতিবার দিন আমাদেরকে টিটি ভাঙাইতে দেয় নাই। আমরা রবিবার বা সোমবার চেষ্টা করলে হয়তো ভাঙানোর চেষ্টা করতে পারি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের রুলস হইতেছে, যদি আপনাকে যখন আপনার বায়ার পেমেন্ট করবে, আপনার কন্ট্রাক্ট অনুযায়ী সেই পেমেন্টের রেমিটেন্স ইনফরমেশনে অথবা পারপোজ অফ ট্রানজাকশনে আপনার কন্ট্রাক্টের নাম্বার থাকতে হবে। ধরেন আমরা যে দাম্মামে এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে, আমার কন্ট্রাক্ট নাম্বার হচ্ছে DM/25/something, যে কোনো ডিজিট। তো আমার বায়ার যখন পেমেন্ট আমাকে করে, জিপ্পু বা সাগর যখন পেমেন্ট করে, ও পেমেন্ট করার সময় যখন পারপোজ অফ ট্রানজাকশন একটা ফর্ম থাকে বা রেমিটেন্স ইনফরমেশন, যে এখানে তারা ইম্পর্টেন্ট কিছু লিখতে পারে, তখন সে লিখে দেয় ভেজিটেবলস DM/25/ডিজিট, যে ডিজিটটা আমার আছে। তো ও যখন এটা লিখে দেয়, এবং ঠিক এই টিটিটা যখন আমার ব্যাংকে আসে, আমার ব্যাংকের এক্সপোর্টের যারা অথরিটিজ আছে, অফিসার্স আছে, তারা দেখতে পারে যে না, সানির এই পেমেন্টটা, ভুঁইয়া এন্টারপ্রাইজের এই পেমেন্টটা আসছে ওই দাম্মামের ওই কন্ট্রাক্টের এগেইনস্টে।
এবং সে যেহেতু ব্যাংক থেকে করে তখন ওই পেমেন্টটা আমার অ্যাকাউন্টে তারা কিছু ফর্মালিটিস যখন হয় ফর্মালিটিস গুলো ফিল আপ করে তারা ওই অ্যাকাউন্টে তারা দিয়ে দেয়। সো এইটা হইতেছে একটা টিটির পূর্ণাঙ্গ রূপ। কিন্তু যখন মানি এক্সচেঞ্জ থেকে যদি আপনার বায়ার আপনাকে টিটি করে তবে সেই টিটি ভ্যালিড হবে না। আপনি ক্যাশ করতে পারলেও সেই টিটির এগেইনস্টে আপনি ইনসেনটিভ ক্লেম করতে পারবেন না। আর আপনি যদি ইনসেনটিভ ক্লেম করতে না পারেন তবে তো আপনার হলো না জিনিসটা। 1 সেকেন্ড প্লিজ। সো এই টিটিটা এই টিটির এগেইনস্টে সে ইনসেনটিভ পাবে না, শিপমেন্ট করে দিল বাট এসে যাবে। সো আরেকটা ইস্যু হইতেছে যে এই জন্য যে আপনি যখন বায়ার আপনি এটা আমার মাথায় আসছে, আমি আসলে শিওর না কার মাথায় কি আসে, আমার মাথায় আসছে এটাই যে মানি এক্সচেঞ্জ থেকে দিলে ইনসেনটিভ কেন দেয় না। আমার মাথায় আসলো এটা কারণ হতে পারে যে সাপোজ আপনি একটা ব্যাংক, আপনার যে ব্যাংক আপনি কখন একটা এক্সপোর্ট অ্যাকাউন্ট করতে পারবেন? আপনার ব্যাংক কিন্তু আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, আপনার গোডাউন দেখবে, আপনার অফিস দেখবে, আপনার এক্সপোর্ট সম্বন্ধে কিছু ধারণা আছে কিনা টুকটাক কিছু একটা দেখবে। ঠিক তেমনি আফটার ইভেন অনেক রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে কিন্তু আপনি এক্সপোর্টের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট এখন করতে পারবেন। আগের মতো জিনিসটা এত সহজ নাই। ঠিক তেমনি ইম্পোর্টার যখন ব্যাংক অ্যাকাউন্ট করবে, একটা ইম্পোর্টার যখন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করে, ঠিক তখনই ইম্পোর্টারদেরও অনেক ভেরিফিকেশন হয়। যেহেতু একটা ইন্টারন্যাশনাল ট্রেড হবে, ইন্টারন্যাশনাল বিজনেস হবে, টাকা পয়সা লেনদেন হবে, বাকি থাকবে, আবার অ্যাডভান্স যাবে, এই জন্য একটা ইম্পোর্টারেরও অনেক ভেরিফিকেশন হয়। কিন্তু একটা মানি এক্সচেঞ্জ থেকে যখন পেমেন্ট করা হয় তখন ওই পরিমাণ ভেরিফিকেশন হয় না। হয়তোবা আমার কাছে মাথায় এটা ঢুকছে, ওই ভেরিফিকেশন না হওয়ার কারণে হয়তোবা মানি এক্সচেঞ্জ থেকে পেমেন্ট আসলে সেটা ভ্যালিড পেমেন্ট ধরা হয় না বা ইনসেনটিভের জন্য অনুমতি দেওয়া হয় না। তো এই জন্য বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট নিয়ে আগাইতেছেন, আপনার ইম্পোর্টার যদি রেডি হয় তাদেরকে অবশ্যই বলবেন যে ভাই আপনি অবশ্যই আপনার রেগুলার যে ব্যাংক, আপনার স্টেটের, আপনার দেশের বা আপনার শহরের যে ব্যাংক আছে সেই ব্যাংক থেকে তো আপনার অবশ্যই পেমেন্ট করবেন। কখনো মানি এক্সচেঞ্জ থেকে পেমেন্ট করবেন না বা ফরেন কারেন্সি পাঠাবেন না, এটার দ্বারা ইনসেনটিভ ক্লেম হবে না। আপনি সারা বছর ব্যবসা করবেন, দেখবেন যে পরে ইনসেনটিভ পাবেন না, এটাতে আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটা জানানো আমার উদ্দেশ্য ছিল আসলে ভিডিওটা বানানোর। যেহেতু আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে, আমরা জিনিসটা পাইছি বা দেখছি, তো এই জিনিসটা খেয়াল রাখবো অবশ্যই যে টিটি করার সময় আপনার ফরেন কারেন্সি, আপনার বায়ার যখন পেমেন্ট টিটি করবে, দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে বলবেন। দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 1, মানি এক্সচেঞ্জ থেকে করা যাবে না, একটা রেগুলার ব্যাংক থেকে করতে হবে। এটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, যেটাই হোক, তাদের একটা ব্যাংক থাকতে হবে। এবং সেকেন্ড হইতেছে যে তার পেমেন্টটা ইসের মাধ্যমে করতে হবে, কি বলে, পারপাস অফ ট্রানজাকশনের মধ্যে অবশ্যই আপনার সাথে আপনার বায়ারের যে কন্ট্রাক্টটা হয়েছে সেই কন্ট্রাক্টের নমুনা বা কন্ট্রাক্টের নাম্বারটা দিতে হবে। এই দুইটা জিনিস থাকলে অন্য কোনো সমস্যা থাকলেও এটা টেক ওভার করা যায়। বাট এই দুইটার মধ্যে যদি সমস্যা থাকে তখন ব্যাংকে আপনাকে টিটি ভাঙানোর জন্য বা টিটি ভ্যালিডিটির জন্য ব্যাংক আপনাকে একটু রুলস এর বাইরে পড়ে যাবে। তো ব্যাংকও বিপদে পড়বে, আপনিও বিপদে পড়বেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।